আপন বুকের পাঁজর চালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডানাতে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। নমস্কার বন্ধুগণ। বাংলাদেশে বর্ষা এলেই একটি দৃশ্য প্রায় প্রতি বছর ফিরে আসে। নদীর জল বাড়ছে, গ্রাম ডুবে যাচ্ছে, মানুষ আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন, স্কুল বন্ধ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, কোথাও ভূমিধস, কোথাও নদী ভাঙন, কোথাও আবার শহরের মাঝেই জলাবদ্ধতা। প্রশ্ন হলো, প্রতি বছর একই ধরনের খবর কেন? এটি কি শুধুই প্রকৃতির নির্মমতা, নাকি এমন কিছু দীর্ঘদিনের পরিকল্পনাগত সীমাবদ্ধতা রয়েছে যার ফলে একটি প্রাকৃতিক দুর্যোগ ধীরে ধীরে মানবিক ও অর্থনৈতিক সংকটে পরিণত হয়? আজকের আলোচনায় কোনো রাজনৈতিক স্লোগান নয়, কোনো দোষারোপ নয়। চেষ্টা থাকবে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাতিসংঘ এবং গবেষকদের তথ্যের ভিত্তিতে বোঝার বাংলাদেশে প্রতি বর্ষায় কেন একই ধরনের চ্যালেঞ্জ ফিরে আসে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, এই তিনটি বিশাল নদী ব্যবস্থা শেষ পর্যন্ত বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। বিশ্বব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী দেশের একটি বড় অংশ নিয়মিত বন্যার ঝুঁকির মধ্যে রয়েছে। এটি নতুন কোনো বাস্তবতা নয়। হাজার হাজার বছর ধরে এই ভূপ্রকৃতি কৃষিকে সমৃদ্ধ করেছে। আবার একই ভূপ্রকৃতি বর্ষাকালে বিপদেরও কারণ হয়ে উঠেছে। অর্থাৎ ভূগোল বদলানো সম্ভব নয়, কিন্তু সেই ভূগোলের সঙ্গে কতটা পরিকল্পিতভাবে খাপ খাওয়ানো যায় সেটিই উন্নয়নের প্রশ্ন। শুধু বৃষ্টি নয়, পুরো নদী অববাহিকার গল্পটা শুনুন। অনেকেই ভাবেন বাংলাদেশে বেশি বৃষ্টি হয়েছে তাই বন্যা হয়েছে। বাস্তবতা তার চেয়ে অনেক বেশি জটিল। বাংলাদেশে যে বিপুল পরিমাণ নদীর জল প্রবেশ করে তার বড় অংশ দেশের বাইরে উৎপন্ন হয়। উজানের বৃষ্টির জল ধীরে ধীরে নেমে আসে। বিশ্বব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক উভয় প্রতিষ্ঠানই আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে প্রকাশিত গবেষণায় দেখিয়েছে, একটি নদীকে শুধু একটি দেশের নদী হিসাবে দেখলে পুরো চিত্র বোঝা যায় না। নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ সব মিলিয়ে একটি বিশাল নদী অববাহিকা তৈরি হয়েছে। অর্থাৎ বন্যা কেবল স্থানীয় আবহাওয়ার গল্প নয়, এটি সমগ্র নদী ব্যবস্থার গল্প। জলবায়ু পরিবর্তন কি পরিস্থিতিকে আরও কঠিন করেছে? এই প্রশ্নের উত্তর নিয়ে বহু গবেষণা হয়েছে। আইপিসিসির ষষ্ঠ মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার চরম বৃষ্টিপাতের ঘটনা আরও ঘন ঘন এবং আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্বব্যাংকের ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্টও একই ধরনের সতর্কতার কথা বলেছে। তবে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, কোনো নির্দিষ্ট বন্যাকে শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের ফল বলা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। কিন্তু গবেষকরা বলছেন, যখন আগে থেকে বন্যার ঝুঁকি বেশি থাকে তখন জলবায়ু পরিবর্তন সেই ঝুঁকিকে আরও তীব্র করে তুলতে পারে। পরিকল্পনার প্রশ্ন কোথায়? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করা যাক, সব দোষ কি প্রকৃতির, নাকি পরিকল্পনারও ভূমিকা রয়েছে? বিশ্বব্যাংক, এডিবি এবং ইউএন হ্যাবিট্যাট তিনটি সংস্থাই বাংলাদেশের নগর ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে এই নিয়ে প্রকাশিত সমস্ত প্রতিবেদনে কয়েকটি বিষয় বারবার উল্লেখ করেছে। অপরিকল্পিত নগরায়ন, প্রাকৃতিক জলাধার হারিয়ে যাওয়া, ড্রেনেজ ব্যবস্থার সীমাবদ্ধতা, অবকাঠামোর রক্ষণাবেক্ষণে ঘাটতি, ভূমি ব্যবস্থাপনায় দুর্বলতা। এই সমস্যাগুলোর কোনোটিই এক বছরে তৈরি হয়নি, এগুলো বহু দশকের। অর্থাৎ বন্যা একটি প্রাকৃতিক ঘটনা হতে পারে, কিন্তু সেই বন্যা কত বড় মানবিক সংকটে পরিণত হবে সেখানে নীতি, পরিকল্পনা এবং প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনীতির ক্ষতি কতটা? বন্যার ক্ষতি শুধু ভেঙে যাওয়া বাড়িঘর নয়, এটি অর্থনীতিরও ক্ষতি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বিশ্লেষণে দেখা যায়, প্রাকৃতিক দুর্যোগ কৃষি, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা এবং উৎপাদনশীলতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বিশ্বব্যাংকও বলছে, যখন রাস্তা বন্ধ হয়ে যায়, স্কুল বন্ধ হয়ে যায়, ফসল নষ্ট হয়, মানুষ কর্মস্থলে পৌঁছতে পারেন না, তখন শুধু তাৎক্ষণিক ক্ষতি নয়, দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতারও ক্ষতি হয়। অর্থনীতির ভাষায় এটিকে ইকোনমিক রেজিলিয়েন্সের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। গবেষকরা কি বলছেন? বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করা বহু বিশেষজ্ঞ একটি বিষয় একমত, দুর্যোগ পুরোপুরি ঠেকানো সম্ভব নয়, কিন্তু ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার দুর্ভিক্ষ ও জননীতি বিষয়ক গবেষণায় দেখিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয় সবসময় মানবিক বিপর্যয় পরিণত হয় না। প্রশাসনিক প্রস্তুতি, তথ্যপ্রবাহ এবং কার্যকর জননীতি, এই তিনটি বিষয় ফলাফলকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন গবেষণা করা উন্নয়ন গবেষক
ডেভিড লুইসও স্থানীয় প্রশাসন, উন্নয়ন প্রতিষ্ঠান এবং দুর্যোগ পরবর্তী পুনর্গঠনের গুরুত্ব তুলে ধরেছেন। জলবায়ু বিশেষজ্ঞ সালিমুল হক বহু বছর ধরে বলে আসছেন, দক্ষিণ এশিয়ার জন্য অভিযোজনই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। আগাম সতর্কীকরণ, স্থানীয় সক্ষমতা বৃদ্ধি, বন্যা সহনশীল অবকাঠামো, এসব ক্ষেত্রেই বিনিয়োগ বাড়ানো জরুরি। পৃথিবীর অন্য দেশগুলো কী করছে? নেদারল্যান্ডস, জাপান, ভিয়েতনাম এই দেশগুলিও নিয়মিত বন্যার মুখোমুখি হয়, কিন্তু তারা শুধু বাঁধ নির্মাণ করেননি। তারা নদী অববাহিকা ব্যবস্থাপনা, ভূমি ব্যবহার পরিকল্পনা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং বন্যা সহনশীল অবকাঠামোয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেছে। বিশ্বব্যাংক এই ধরনের নীতিকে বলে বিল্ডিং রেজিলিয়েন্স, অর্থাৎ বন্যা পুরোপুরি বন্ধ করা যায় না, কিন্তু ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো যায়। বাংলাদেশে বর্ষা আসবে, নদীর জলও বাড়বে, এটি ভৌগোলিক বাস্তবতা। কিন্তু প্রতি বছর একই মাত্রার মানবিক ও অর্থনৈতিক ক্ষতি হবে কিনা সেই উত্তর অনেকটাই নির্ভর করে প্রস্তুতির ওপর। প্রস্তুতি মানে শুধু ত্রাণ নয়, প্রস্তুতি মানে বিজ্ঞান, তথ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কার্যকর স্থানীয় প্রশাসন, জলবায়ু অভিযোজন এবং স্থিতিস্থাপক অবকাঠামো। প্রকৃতিকে থামানো সম্ভব নয়, কিন্তু একটি সমাজ কত দ্রুত প্রস্তুতি নিতে পারে এবং বিপর্যয়ের পর কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, শেষ পর্যন্ত সেটিই একটি রাষ্ট্রের সক্ষমতার সবচেয়ে বড় পরীক্ষা। ধন্যবাদ। আপন বুকের পাঁজর চালিয়ে নিয়ে একলা চলবে, যদি তোর ডানাতে কেউ না আসে, তবে একলা চলো। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে।